ক্লাস 10 তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের পারুল প্রকাশনী প্রশ্নবিচিয়া থেকে আমি কিছু কোশ্চেন বলবো। টপিকসটা হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। এই কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করছি, তোমরা একটু খাতায় লিপিবদ্ধ করবে। প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলছি। 1 নম্বর কোন মৌলের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর হবে হ্যালোজেন মৌল। এই হ্যালোজেনের মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। ওতে ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে বলতে হবে হ্যালোজেন মৌলগুলির জারণ ক্ষমতা বেশি। 2 নম্বর প্রশ্ন, কোন মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি? উত্তর হবে 18 নম্বর শ্রেণী, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলোর আয়নন বিভব সবচেয়ে বেশি। কোন মৌলকে দুষ্ট মৌল বলে? মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছে। তারপরে প্রশ্ন, একটি নির্দিষ্ট পর্যায়ে কোন শ্রেণীর মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি? একটা নির্দিষ্ট শ্রেণী বারবার চলে যাবে 18 নম্বর শ্রেণী, যেটা নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, সেই 18 নম্বর শ্রেণী, যেটাকে মেন্ডেলিভ শূন্য শ্রেণী বলেছেন, তাদের আয়নন বিভব সবচেয়ে বেশি। তারপরে প্রশ্ন, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম কি? তোমরা জানো প্রথম নিষ্ক্রিয় হলো হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন। তাহলে তৃতীয় পর্যায়ে আর্গন আছে, তাহলে আর্গন হলো তৃতীয় পর্যায়ে বসে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল। চতুর্থ পর্যায়ে প্রথম মৌলটির নাম কি? চতুর্থ পর্যায়ে প্রথম মৌলটি, চতুর্থ পর্যায়, ঠিক আছে। প্রথম মৌলটা কি? তাহলে তোমার প্রথম দিকের যে মৌলটা আছে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর ধরতে হবে। তাহলে চতুর্থ পর্যায়ে প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে হবে পটাশিয়াম। তাহলে চতুর্থ পর্যায়ে প্রথম মৌলটির নাম হচ্ছে পটাশিয়াম। তারপর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কোনটির পারমাণবিক সবচেয়ে বেশি? এটা হচ্ছে হ্যালোজেন মৌল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আয়োডিনটা নিচের দিকে আছে, তাহলে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে আয়োডিনের আকার সবচেয়ে বেশি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কার্বনের অবস্থান কত? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কার্বনের অবস্থান কত? এটা হবে 14 নম্বর শ্রেণী, অর্থাৎ 4A ক্যাশ সিস্টেমে, ঠিক আছে। তাহলে কী বলবে? 14 নম্বর শ্রেণী বা 4A। এবার আসছে বেরিলিয়াম অক্সাইড, MgO, CaO আর BaO কোনটির ক্ষারকীয়তা সবচেয়ে বেশি? দেখো বি আছে, তারপর আমার বেরিলিয়াম অক্সাইড, এরা সব কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে 2 নম্বর শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো আছে। এদের মধ্যে সবচেয়ে নিচের দিকে আছে দেখো বেরিয়াম অক্সাইড, তাহলে এর ক্ষারকীয়তা সবচেয়ে বেশি, কেন শ্রেণী বরাবর প্রত্যেক নিচে গেলে ক্ষারকীয়তা ধর্ম বৃদ্ধি পায়। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কোনটার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা আগেও বলি জারণ ক্ষমতা কার বেশি, তাহলে ফ্লুরিনের। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ফ্লুরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় 3 প্রকার মৌল একসঙ্গে থাকে? এটা হবে 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো, যার মধ্যে দেখো প্রথম আছে ফ্লুরিন, ক্লোরিন, এরা হচ্ছে গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। তাহলে 17 নম্বর শ্রেণীতে 3 প্রকার মৌল, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয় সঙ্গে থাকে। এবার আসছি আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? একটা কোশ্চেন, তাহলে কী বলতে হবে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের পরমাণুর কোনো একটা মৌলের পরমাণু ইলেকট্রন জোড়, অর্থাৎ সমযোজী বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে তার নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। মনে রাখবে, শ্রেণী বরাবর মৌলের তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত? শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, ঠিক আছে। একটা তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম কি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, তাহলে তেজস্ক্রিয় মৌলের নাম তোমরা জানো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে সবার শেষে আছে রেডন, তাহলে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম হবে রেডন। তারপরে প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলির বাইরের কক্ষে কটি ইলেকট্রন থাকে? তোমরা জানবে হ্যালোজেন মৌলগুলির বাইরে 7টা ইলেকট্রন থাকে, এই জন্য এদেরকে আমরা 7A বা 17 নম্বর শ্রেণী বলি, ঠিক আছে। এবার আসছি একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। XYZ 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে A-2, A+1 দেওয়া আছে। এদের মধ্যে ওয়াই নিষ্ক্রিয়, তাহলে ওয়াইটা হলো 18 নম্বর শ্রেণী, মনে রাখবে। নিষ্ক্রিয় মৌল মানে 18 নম্বর শ্রেণী। তাহলে এক্স মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বলেছি A-2, তাহলে এটা কী হবে? 18 থেকে 2 কম, তাহলে 18 থেকে 2 কম মানে 16 নম্বর শ্রেণী। তাহলে এক্স হলো 16 নম্বর শ্রেণী, ওয়াই হলো 18 নম্বর শ্রেণী, আর জেড হচ্ছে A+1, তাহলে 18 থেকে আবার 1 আসছে মানে 1A শ্রেণী, খাদ ধাতু। তাহলে এক্স হলো আমরা জেনে গেলাম 16 নম্বর শ্রেণী, ওয়াই হলো 18 নম্বর শ্রেণী, জেড হলো 1 নম্বর শ্রেণী। এবার বলছি এদের মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তাহলে আমরা কি জানলাম? তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কার? বাম দিক থেকে ডান দিয়ে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখা যাচ্ছে A-2 হচ্ছে 16 নম্বর শ্রেণী, তার মানে
চ্যালকোজেন মৌল, তাহলে এর তড়িৎঋণাত্মকতা সবচেয়ে বেশি এক্সের। ওকে, 2 নম্বর কোনটির আয়নন বিভব সবচেয়ে বেশি? দেখো ওয়াই হচ্ছে, আমি বলেছি পারমাণবিক ক্রমাঙ্কে এ, নিষ্ক্রিয় বলেছে, তাহলে ওয়াই মৌলের আয়নন বিভব সবচেয়ে বেশি, কারণ নিষ্ক্রিয় মৌলগুলোর আয়নন বিভব সবচেয়ে বেশি হয়। এক্স এবং জেড দ্বারা গঠিত যৌগের সংকেত ও বন্ধন প্রকৃতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে এক্সটা কি আমি বলেছি, জেডটা যেহেতু ধাতু, জেডটা 1 আর এক্সটা হচ্ছে 16 নাম্বার, তাহলে জেড থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে জেড প্লাস, আর এক্স হচ্ছে 2টি ইলেকট্রন গ্রহণ করছে, X2 মাইনাস। তাহলে যৌগটির সংকেত কী হবে? তাহলে জেড যেহেতু ধাতু, তাহলে কী হবে, Z2X, তাহলে যৌগটির সংকেত হবে Z2X। আর বন্ধনের প্রকৃতি কী হবে? যেহেতু একটা ক্যাটায়ন হচ্ছে, একটা অ্যানায়ন হচ্ছে, অর্থাৎ ধাতু অধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এখানে দেখো আমি আবার বলছি, এক্স হচ্ছে অধাতু, জেড হচ্ছে ধাতু, তাহলে এদের বন্ধনটা হবে তড়িৎযোজী প্রকৃতি। এবার নেক্সট প্রশ্ন, কোন নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই? একমাত্র নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, যার বাইরে 8টা ইলেকট্রন নেই। কোন শ্রেণীর মৌলগুলোকে চ্যালকোজেন বলে? তোমাদেরকে বলেছি 16 নম্বর শ্রেণী। একটি তেজস্ক্রিয় খাদ্যধাতুর নাম লেখো। আর তেজস্ক্রিয় খাদ্যধাতু মানে হচ্ছে 1 নম্বর শ্রেণী। সেখানে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে ফ্রান্সিয়াম শেষ মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় খাদ্যধাতু। ওকে, এবার শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর মৌলের পারমাণবিক ব্যাসার্ধের কী পরিবর্তন হয়? শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এরকম পারমাণবিক ব্যাসার্ধের তুলনা করতে পারে, যারা কোশ্চেন আছে, Na+, L3+, O2-, F-, Mg2+। দেখো Na+, তাহলে Na পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11, তাহলে Na+ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে 10। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 13, তাহলে 3টে বেরিয়ে গেল, 10। O2-, অক্সিজেন 8, তাহলে OH 2-, তাহলে 8 থেকে আরও 2টো গ্রহণ করলো, 10। F-, তাহলে ফ্লুরিন 9, তাহলে F- মানে 10। Mg2+, ম্যাগনেসিয়ামে 12, তাহলে ম্যাগনেসিয়াম 2+ মানে 10। তাহলে এরা হচ্ছে আইসোইলেকট্রনিক কম্পাউন্ড। এবার এদের ব্যাসার্ধের সবচেয়ে কম বেশি কী করে বুঝবো? আমরা জানি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অ্যানায়নের আকার সবচেয়ে বড়, তাহলে এখানে O2- আর F-, তাহলে এরা হচ্ছে অ্যানায়ন, তাহলে এদের আকার ক্যাটায়ন অপেক্ষা বেশি, তাহলে এখানে আকৃতি তোমরা বুঝতে পারছো, O2- F-, তাহলে O2-র চেয়ে আবার Fটা আরও ডান দিকে আছে। একই শ্রেণী বরাবর বা একই পর্যায় বরাবর দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, তাহলে O2 আর F-, মধ্যে F-, আকার O2- চেয়ে ছোটো। আবার সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তাহলে এখানে কী বাম দিক থেকে আকার হ্রাস পাচ্ছে, তাহলে সোডিয়ামের আকার হচ্ছে ম্যাগনেসিয়ামের আকার ছোটো, ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের ছোটো। ওকে, এটা তোমাদের বোঝালাম। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এখানে আধুনিক পর্যায় সূত্রে কি? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা বুঝে নিলে। সাধারণত কোন শ্রেণীর মৌলের ব্যাসার্ধ ভান ডের ওয়াল ব্যাসার্ধে পরিমাপ করা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন শ্রেণীর মৌলগুলো? একমাত্র নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলির ব্যাসার্ধ ভান ডের ওয়াল ব্যাসার্ধে পরিমাপ করা হয়। পর্যায় বরাবর মৌলের জারণ ধর্মের কী পরিবর্তন হয়? পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বৃদ্ধি পায়। এবার আসছি ABC 3টে মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। ঠিক আছে, 6, 8, 10, তাহলে A এর 6, B এর 8, C এর 10। C একটা নিষ্ক্রিয়, তাহলে Cটা 10 আছে, সেটা নিষ্ক্রিয়, তাহলে কোনটির তড়িৎঋণাত্মকতা সবচেয়ে বেশি? তাহলে দেখো 6, 8, তাহলে 6 হচ্ছে তার 2 আর 4, তাহলে মানে চতুর্থ 4 শ্রেণী, 8 হচ্ছে 2, 6, 6 শ্রেণী। ঠিক আছে, তাহলে কোনটির তড়িৎঋণাত্মকতা বেশি? 6 আর 8, 6 থেকে 8 দিকে গেল, বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎঋণাত্মকতা বৃদ্ধি পাবে, তাহলে বি মৌল, যার পরমাণু ক্রমাঙ্ক 8। তার এখানে আমি কোশ্চেনগুলো বলছি, সেইভাবে তোমরা কোশ্চেনটা থেকে বুঝতে পারবে। তাহলে বি মৌলের তড়িৎঋণাত্মকতা বেশি। কোনটির আকার সবচেয়ে বড়? বাম দিক থেকে ডান দিকে আকার বৃদ্ধি পায়, তাহলে সি এর নিষ্ক্রিয় মৌল, তার ডান দিকে আছে, তাহলে আকার এখানে সবচেয়ে বেশি তুমি বলতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে আধুনিক দীর্ঘ পয়সাণীতে বি মৌলটি কোথায় আছে? তাহলে বি মৌলের যেহেতু 8, তাহলে 2, প্রথম কক্ষে 2, তারপরে হচ্ছে 6, তাহলে 2টো কক্ষপথে ভাগ হচ্ছে, তাহলে 2 নম্বর পর্যায়, আর 6 মানে হচ্ছে 16 নম্বর শ্রেণী বা 6A, ক্যাশ সিস্টেমে 6, রোমান হরফে 6A শ্রেণীতে আছে। ওকে, এবার আসছি
ক্ষার ধাতু নিষ্ক্রিয় গ্যাসে পরমাণু আয়ন বিভব যথাক্রমে কম ও বেশি কেন? ক্ষার ধাতুগুলো কী হয়, আয়নন বিভব সবচেয়ে কী বলছে কম, কারণ ক্ষার ধাতুগুলো হচ্ছে বাঁ দিকে আছে, এরা সহজেই ক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ ক্ষার ধাতু হচ্ছে উচ্চ তড়িৎধনাত্মক মৌল, তাহলে ইলেকট্রনকে সহজেই বার করে ক্যাটায়নে পরিণত হলে কম শক্তি লাগে, সেই জন্যে আয়নের বিভব কম। নিষ্ক্রিয় গ্যাসের বেশি কেন? নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে বাইরে ইলেকট্রন সুস্থিত ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ 8টা ইলেকট্রন থাকে, হিলিয়াম ছাড়া। হিলিয়ামের একমাত্র বাইরে 2টি ইলেকট্রন আছে, সেই জন্যে এরা সুস্থিত, ওই জন্য এদেরকে সহজেই ক্যাটায়নে পরিণত করা যায় না, ওই জন্য প্রচুর শক্তি দিতে হয়, সেই জন্য এদের আয়নন বিভব সবচেয়ে হাই। ওকে, এবার আসছি এ বি সি 3টে মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11, 19 পর্যায়ের সঙ্গে 3টে মৌলের অবস্থান কোন শ্রেণীতে? দেখো 3 নাম্বার পরমাণু ক্রমাঙ্ক বলছে এর, তাহলে হচ্ছে 2, 1 অর্থাৎ দ্বিতীয় পর্যায়, 1 শ্রেণী অর্থাৎ ক্ষার ধাতু, এ হচ্ছে ক্ষার ধাতু। বি এর 11, তার মানে 2, 8, 1 3টে কক্ষে ভাগ করি, কে কক্ষে 2, তারপর 8, তারপর 1, তাহলে 8, 2, 10, 11, 3টে কক্ষে ভাগ করি তৃতীয় পর্যায়, এও 1 শ্রেণী। আর 19 সি মৌল, 2, 8, 8, 2, 10, তারপর হচ্ছে আবার 8, তারপরে 1, তাহলে সি মৌলটাও বা 4টে কক্ষে ভাগ করছি, 2, 8, 8, 8, 2, 10, 8, 18, 1, 19, তাহলে এটাও 1 শ্রেণী। পর্যায় সারণীতে 3টে মৌলের অবস্থান কোন শ্রেণীতে আছে? তাহলে প্রথম মৌলটার অবস্থান তোমরা বুঝতে পারলে, 3 মানে দ্বিতীয় পর্যায় 1 নম্বর শ্রেণী। বি হচ্ছে 11, সেইটা হচ্ছে 2, 8, 1 তৃতীয় পর্যায় 1 শ্রেণী। সি হচ্ছে 2, 8, 8, 1, তাহলে 4 চতুর্থ পর্যায় 1 শ্রেণী। এদের মধ্যে কার ধাতব গুণ বেশি? এবার দেখো 3, 11, 19, ঠিক দেখো প্রথম 1 নম্বর শ্রেণীর ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ নামছে, তাহলে পরমাণু আকার বৃদ্ধি পাবে। আমরা জানি শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে, অর্থাৎ ক্ষার ধাতুগুলো মৌলগুলির ক্ষেত্রে ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, তাহলে সি মৌলে ধাতব গুণ সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার হচ্ছে বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া গঠিত যৌগের সংকেত কী হবে? বি এর যেহেতু বাইরে একটা ইলেকট্রন, তাহলে বি এ থেকে ক্যাটায়ন হবে বি প্লাস, আর সিএল ওই ইলেকট্রনটা কোন করে সিএল মাইনাস, তাহলে বিসি, অর্থাৎ যে যৌগটা হবে বিসি সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, এবার হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজা আম্লিকতা MgO, P2O5, Al2O3, SO3। দেখো প্রত্যেকটার অক্সাইডে আম্লিকতা বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে আমরা বৃদ্ধি পাই, তাহলে P2O5 আর SO3, ফসফরাসের পর সালফার আছে, তাহলে সালফারটা অক্সাইডে আম্লিকতা সবচেয়ে বেশি। ওকে, তারপর সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম বিজারণ ক্ষমতা ওপর থেকে নিচে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে প্রথমে আছে কি লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, সিজিয়াম, সিজিয়াম সবচেয়ে নিচের দিকে আছে, তাহলে এর বিজারণ ক্ষমতা বেশি। আর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তড়িৎ ঋণাত্মকতা বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তাহলে প্রথম আছে বেরিলিয়াম, তারপর প্রথম হচ্ছে মানে ওপর থেকে নিচে গেলে এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা 2 নম্বর শ্রেণীতে আছে, তাহলে ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তাহলে ওপর দিকে বেরিলিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তাহলে বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ওকে, এই পর্যন্ত আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো আমি যেগুলো বললাম কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আমার কথা শুনে নোট করে লিখে নেবে।